গাছের থেকে নমস্কার, দিবা খবরদার কথা নয়। দিবা আজকে আমরা এই গাছের থেকে দিবা এমন একটা জায়গায় দাঁড়িয়ে, নিচের থেকে দেওয়া আপনারা যাবে। নজরুল কলাক্ষেত্র হিসেবে যাকে চেনেন, সেখানে মানে ললিত লাইট কলা না একাডেমির লাইলে একটু একটি অন্ধকার বিভাগ অন্ধকার রয়েছে। আবসা আবসার মতো যাতে বোঝা যায়। ৭৯তম স্বাধীনতা উৎসব আগামীকাল, তার প্রাক্কালেই আমরা এমন একটা জায়গায় এসে উপস্থিত হয়েছি। এ রাজ্যের মানুষ অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। নবপ্রজন্মর কাছে তো জানার কথাই না। এ রাজ্যের এবং টোটাল উত্তর পূর্বাঞ্চলের ৪৫ জন স্বাধীনতা সংগ্রামী আছে, যারা এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে সরাসরি ভূমিকা গ্রহণ করেছে। অনেককে জানি, অনেককে জানি না। এমন অনেক মানুষ যারা ত্রিপুরা রাজ্যে থেকে এই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, তাদের মানুষের সামনে আবার নিয়ে আসার জন্য, তাদের অতীত ইতিহাসকে জাগ্রত করার জন্য ললিত কলা একাডেমির ত্রিপুরা রাজ্যের যারা রয়েছেন, তারা প্রাণপাত পরিশ্রম করে এই ৪৫ জনের মূর্তি তৈরি করেছেন। এই মূর্তিগুলিকে কোন জায়গায় স্থাপন করা হবে না হবে তা পরবর্তী সময় ঠিক হবে, কিন্তু এখন পর্যন্ত যা বিষয় আমরা যার কাছে এসেছি, তিনি এই সমস্ত বিষয়টাকে কোঅর্ডিনেট করেছেন। তাকে আমরা আহ্বায়কই বলি না, এ রাজ্যে এই ৪৫ জন মিলে এই কাজটাকে সম্পন্ন করেছেন। আমরা তার কাছেই যাব। সুমন মজুমদার এই সমস্ত কাজটার যিনি কোঅর্ডিনেটর। সুমনবাবু, খবরদার কথা নয়ের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এই বৃহৎ কাণ্ডটা এত নীরবে করে ফেলেছেন। আমরা যেমাত্র জেনেছি এটা বহিঃপ্রকাশ ঘটবে, আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে এসেছি। কিভাবে করলেন? হঠাৎ কি করে মাথায় এলো, নাকি কোনো একটা প্রজেক্ট? বিষয়টা 2023-এ একটি সোসাইটি, ত্রিপুরারি নাইমুং কোতাল সোসাইটি, ওরা বিষয়টা আমার কাছে নিয়ে আসে ললিত কলা একাডেমির কাছে। যেহেতু আমি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করি ললিত কলা একাডেমিকে, এখন বর্তমানে আমি ললিত কলা একাডেমির বোর্ড মেম্বারও বটে। তো ওনারা যখন নিয়ে আসলেন তখন বিষয়টা আমি প্রথম বুঝতে পারলাম যে এটা একটু সময় সাপেক্ষ এবং ওটা করতে গেলে একটু আমাদের রিসার্চ ওয়ার্ক প্রয়োজন। বিষয়টা খুব ভালো লাগলো তখন। বিষয়টা যখন ওনারা প্রজেক্টটা পাঠান, তখন যেহেতু আমাদের একটা সিস্টেম আছে, রাজ্য সরকারকে সঙ্গে নিয়ে আমাদের ললিত কলা একাডেমি বা অন্যান্য একাডেমিগুলি কাজ করে, তো প্রজেক্টটা ওনারা প্রথম রাজ্য সরকারের কাছেই পাঠান। তারপর রাজ্য সরকার এই প্রজেক্টটা দিল্লি মিনিস্ট্রি অফ কালচারে পাঠায় এবং মিনিস্ট্রি অফ কালচার ললিত কলাকে দায়িত্ব দেয় যে যেহেতু ত্রিপুরাতে ললিত কলা একাডেমি কাজ করে, তো ললিত কলা একাডেমি যখন দায়িত্ব দেয়, তখন যেহেতু আমি ত্রিপুরাকে রিপ্রেজেন্ট করি, প্রজেক্টটাও ত্রিপুরা, তখন ললিত কলা একাডেমি আমাকে বললো যে বিষয়টা ভেবে দেখার জন্য কিভাবে কি করা। তখন আমরা প্রজেক্টটা আমাদের হাতে আসে। তখন ওখানে জয়েন্ট সেক্রেটারি যিনি ছিলেন, উনি খুব ইনিশিয়েটিভ নিয়েছিলেন আজাদি কা অমৃত মহোৎসবের এই প্রজেক্ট। এটা আমাদের ৭৫ বছর যখন হয়েছিল তখনকার প্রজেক্ট। তো উনি এটাকে পার্সোনালি খুব ইন্টারেস্ট নিয়েছিলেন, কারণ আমাদের বর্তমান যিনি প্রধানমন্ত্রী আছেন, ওনার একটা বক্তব্য ছিল যে আমাদের যারা নন ফ্রিডম ফাইটার আছে তাদের তো আমরা সবাই জানি বা চিনি, কিন্তু যাদেরকে কেউ কখনো সেইভাবে সমাজে বা লাইমলাইটে ওনাদেরকে সেই অর্থে হয়তো আসেননি বা আনা হয়নি, নবপ্রজন্মের কাছেও জিনিসটাকে পৌঁছে দেওয়া। তো ওইটাকেই মূলত বিষয় রেখে আমাদের এই প্রজেক্টটা হাত দেওয়া। তখন যখন আমরা প্রজেক্টে কাজ করি, তখন ওয়ার্কশপের মাধ্যমেই আমাদের, যেহেতু ললিত কলা একাডেমি ওটা ওইভাবেই করে, শিল্পীদেরকেই আমরা ডাকি এবং প্রজেক্টে আমরা নর্থ ইস্ট থেকে, মানে ত্রিপুরা বাদ দিয়ে যে 7টি রাজ্য আছে, ওখান থেকে 8 জনের ভাস্কর্য তৈরি করার আমাদের বোর্ডে সিদ্ধান্ত হয়। আর যেহেতু ত্রিপুরা রাজ্যে প্রজেক্টটা হবে, অর্গানাইজেশনও ত্রিপুরারই, তো ওনারা তখন প্রজেক্টটাকে এখানে ইমপ্লিমেন্ট করার জন্য আমাদেরকে বলেন। ত্রিপুরার আছে 37 জন, টোটাল 45 জনের এখানে আছে। আর তারপর আমাদের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টে একটা বই 2021-22 সালে বেরিয়েছিল। এই বইটা স্বাধীনতা 75 বছর উপলক্ষে বেরিয়েছিল। ওখানে অনেকগুলো ছবি আমরা পাই, যে ছবিগুলিকে ভিত্তি করে শিল্পীদেরকে বইটা দেওয়া হয়। তখন শিল্পীরা সিদ্ধান্ত নেন যে কোন মূর্তিটা কে বানাবেন, কারণ সবগুলো ছবি সেই অর্থে ভাস্কর্য তৈরি করার মতো ছিল না, কারণ অ্যাভেলেবেল যা ছিল তাই আমাদেরকে করতে হয়েছে। হয়তো অনেক রিনাউন্ড
নাম হয়তো আমরা জানি, কিন্তু ওনার হয়তো ছবি সেই অর্থে পাওয়া যায়নি, তাই ওটা হয়তো হয়নি। আর মানে ভাস্কর্য করতে গেলে শিল্পীকে আমাদেরকে পূর্ণ স্বাধীনতা দিতেই হবে যে ও কোনটাতে কমফোর্টেবল। তখন ওই প্রজেক্টটা আমরা হাতে নিই এবং 45টি ভাস্কর্য আমরা 2023 সালে বানাই, শুরু হয়, এবং 2 মাস লেগেছে প্রজেক্টটা শেষ করতে। তখন আমাদের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী, যিনি বর্তমানে গভর্নর তেলেঙ্গানা, আমাদের জিষ্ণু করতাম জি, উনি প্রজেক্টটা মানে উদ্বোধন করেছিলেন। তারপর এই প্রজেক্টটাতে দেখতে অনেকেই এসছেন, আমাদের এই প্রজেক্ট চলাকালীন প্রচুর মানুষ এসছেন, গুণীমানী যারা আমাদের সমাজে প্রতিষ্ঠিত ওনারাও এসছেন, দেখে গেছেন। কয়েকজন সিটিং জাজও তখন এসেছিলেন হাইকোর্টের, ওনারাও দেখে গেছেন। সবার কাছেই প্রজেক্টটা খুব ভালো লেগেছে। এবং এই কাজগুলো যখন কমপ্লিট হয়, তারপর আর্টিস্টরা তো ওদের কাজ শেষ, আমাদেরও প্রজেক্ট। 23-এ কোন মাসে শুরু করলেন? 2023-এ এটা এক্স্যাক্টলি মনে নেই আমার, ডেটটা এক্স্যাক্ট তো উইন্টারে হবে, উইন্টার মানে ডিসেম্বর, নভেম্বর ডিসেম্বরে, কারণ উইন্টারে করলে আমাদের প্রজেক্টটা তখন ওই সময়ই ছিল। কারেক্ট। তো এইভাবে আমাদের কাজটা শুরু হয়। মানে 24-এর প্রথম দিকেই শেষ করে ফেলেছেন? না, মোটামুটি হ্যাঁ 24-এর প্রথম দিকে কাজ শেষ হয়ে গেছে। আচ্ছা, এই যে কাজটা করলেন মানে কিসের উপর ভিত্তি করে করলেন? প্লাস্টার অফ প্যারিস? না, আমাদের কাজটা প্রথম হয়েছে মাটি দিয়ে। মাটি দিয়ে করার পর তারপর যেটা তার প্রসিডিউর আছে, ফাইবারে করতে গেলে আমাদের প্লাস্টার অফ প্যারিসে মোল্ড নিতে হয় বা অন্যান্য মোল্ডও নেওয়া যায়। তা আমাদের এইখানে যেহেতু প্লাস্টার অফ প্যারিসেই মোল্ড নেওয়া হয়েছে, আর তারপর ওটাকে ফাইবারে কনভার্ট করা হয়েছে। তারপর শিল্পীরা থেকে কাজটা কমপ্লিট করে দিয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ছবি প্রথম ছবি থেকেই সরাসরি ইয়েতে মানে মাটির স্ট্রাকচারে নিয়ে চলে গিয়েছিলেন নাকি? ছবিগুলো ডিপার্টমেন্টের বইয়ে যেগুলি পাই। আচ্ছা। আর নর্থ ইস্টের ছবিগুলো আমরা ওদের বিভিন্ন রাজ্যের ওয়েবসাইট থেকে আমরা কালেকশন করেছি। মেঘালয়ে তীরথ সিং আছে, আসামে কনকলতা বড়ুয়া, তারপর উল্লাসকর দত্ত, তারপর রানী গাইডুলু নাগাল্যান্ড, এরকম অনেক যারা যারা আছেন 8 জনের ভাস্কর্য আমরা তৈরি করেছি। আর ত্রিপুরা থেকে রিনাউন্ড অনেককে আমরা পরবর্তীকালে যেমন করতে, যেমন হরিগঙ্গা বসাক, আমরা HGB রোড সবাই জানি, কিন্তু ওনার মূর্তি আমরা কোথাও দেখতে পাই না। তো ওই আমাদের কালেকশনে হরিগঙ্গা বসাকের মূর্তি এসছে, যে শিল্পী করেছেন উনিও ওটাকে দেবপ্রসাদ সেনগুপ্ত এসছেন, বীরেন দত্ত এসছেন, 2 জন প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি সুকুমার সেনগুপ্ত এবং সচিন্দ্রলাল সিং, উনাদের এসছেন। উমেশ সিং এর নামও দেখলাম, উনার নামও আছে। আসলে শিল্পীরা ঠিক করেছেন কোনটাকে বানাবেন, আমরাও বইটা দিয়ে দিয়েছি যেগুলি করা যায়। বেশ কিছু বোধহয় নাম আপনারা মানে পাননি বলেই করা যায়নি না? আরো অনেক নাম আছে, অনেক ছবিও পাইনি, বইটার মধ্যে সব অ্যাভেলেবেল নেই। আর যেগুলি ছবি ছিল সবগুলো আবার করার মতো না। 45টাও কিন্তু কম কথা না। আপনি কতজনের সাহায্য পেয়েছেন এখানে? আপনার ললিত কলার কতজন কাজ করেছেন সব মিলে? আমাদের কাজ করেছে ত্রিপুরা থেকে ম্যাক্সিমাম আর্টিস্ট, কয়েকজন বাইরে থেকে এসেছিলেন, যারা কলকাতারও ছিলেন 2-1 জন, ছত্তিশগড় থেকে 1-2 জন এসেছিলেন, আর এমনিতে আরো আসাম থেকেও 1-2 জন এসেছিলেন স্থানীয়ভাবেই। ম্যাক্সিমাম 45 জনের মধ্যে ম্যাক্সিমামই স্থানীয়ভাবে। এটা করতে তো বলছেন 2-2.5 মাস সময় নিয়েছেন, তো প্রতিদিন কতক্ষণ করে কাজ করেছেন? ওরা শিল্পীদের কাজের কোনো ইয়ে নেই, আমাদের শিল্পীরা যখন কাজ করে তখন আর সময়ের দিকে কেউ তাকায় না, তখন মোটামুটি 8-9 ঘন্টা তো সবাই কাজ করেছে। এই কাজটা করতে গিয়ে কোনো সমস্যায় পড়েছেন? না, কোনো সমস্যা হয়নি, কোনো ধরনের সমস্যা। রাজ্য সরকার থেকেও আমরা সহযোগিতা পেয়েছি তখনকার সময়ে। পাশাপাশি যারা শিল্পবোদ্ধা মানুষ আছেন ওনারাও সহযোগিতা করেছেন এই রাজ্যে। হ্যাঁ, প্লাস অনেক যারা স্বাধীনতা সংগ্রামী ওনাদের ফ্যামিলি মেম্বারও এসেছিলেন দেখার জন্য। ওনাদের অনেক এসেছেন, প্রায় 8-9 জন তো এসেছে। তেলিয়ামুড়া থেকে 1 জন এসেছিলেন, আগরতলা যারা যারা আছেন ওনারা এসেছেন। আর সবচেয়ে ঘটনা হচ্ছে আরেকটা দিক, কালকে খোবায় সবাইকে খুব মানে টাচ করেছে বিষয়টা হচ্ছে, অনেকে ফেসবুকে শেয়ার করেছেন কালকে যখন র্যালিটা বের হয়। তো বিষয়টা হচ্ছে যে একটা বাচ্চা, ধরুন ওর দাদু শুনেছে যে ফ্রিডম ফাইটার ছিল, ও জানেই না ফ্রিডম ফাইটার কি, বা এখন বড় হয়ে জানতে পারছে যে ফ্রিডম মুভমেন্ট, ফ্রিডম ফাইটার ওর দাদু ছিল। ওর বাড়ির সামনে দিয়ে যখন র্যালিটা গেল, ও ছবি দেখে আশ্চর্য হয়ে গেছে, আমার দাদুকে নিয়ে রিলি হচ্ছে। তো ও তো ভীষণ এবং ওর বাবা ফেসবুকে শেয়ার করেছে, খুব স্বাভাবিক। তো ওটা একটা বেশ ভালো লেগেছে সবার কাছে যে এই ধরনের
মানে ফিলিংস মানুষের কাছে নিয়ে যাওয়াটাও একটা গর্বের বিষয় আর কি। আনুমানিক এই 45টা স্ট্যাচু তৈরি করতে কত খরচ হয়ে গেছে টোটাল মনে হয়? প্রজেক্ট কস্ট ছিল 45 লাখ, পরে মানে একটু বেড়েছিল, বেড়ে 51 সামথিং এরকম হয়েছে। আচ্ছা আচ্ছা। 51 লাখের মধ্যে কমপ্লিট। এখন এই মানে 24-এর প্রথম দিকে শেষ করলেন, এখন এগুলিকে কোথায় রাখবেন বলে ঠিক করেছেন? কি সরকার ঠিক করবে না আপনারা কোনো কিছু প্রস্তাব আছে আমাদের আপনাদের? আমাদের পক্ষ থেকে, ললিত কলা একাডেমির পক্ষ থেকে আমরা সরকারকে বিভিন্ন সময়ে জানানো হয়েছে। তো ওনারা বিষয়টা হয়তো দেখছেন। রিসেন্টলি একটা ডেভেলপমেন্ট হয়েছিল, মাস 6 আগের কথা বলছি। তো এখনো অবধি সেটার আপডেট এখনো অবধি সেই অর্থে ডেভেলপমেন্টটা কি? ডেভেলপমেন্টটা হচ্ছে আমরা ট্যুরিজম ডিপার্টমেন্টের আচ্ছা। সাথে যোগাযোগ করেছিলাম। তো ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে বলেছিল যে এটা তো খুব ভালো প্রস্তাব, তো আমরা বিষয়টা দেখছি কি করা যায়। তখন ওনারা একটা কমিটিও ফর্ম করেছেন ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে। তো ফর্ম করে একটা মিটিংও হয়েছে, ফার্স্ট মিটিং হয়েছে। ফার্স্ট মিটিং হওয়ার পরে সেটাও হয়ে গেছে প্রায় 2 মাস, 6 মাস আগের কথা, এখন 2 মাস হয়ে গেছে ফার্স্ট মিটিং হয়েছে। তারপর এখন অব্দি আমাদেরকে কিছু জানানো হয়নি, দেখা যাক কি হয়। তাহলে এগুলি এখন কোথায় থাকবে তাহলে? এখন তো আমাদের ললিত কলা একাডেমিতেই একাডেমির থাকবে। প্রাঙ্গণেই থাকবে। আপনাদের কি মনে হয় যে কোন কোন জায়গায় রাখলে ভালো হয়? ধরুন এই প্রস্তাবটা আমাদের মাধ্যমেই রাজ্য সরকারের কাছে যাচ্ছে, এরকম যদি হয় তাহলে কোন কোন জায়গায় রাখলে আপনাদের দেখুন, মনে হয়? মানুষকে তো জানতে হবে। এই যে যারা ওরা কিন্তু লার্জার দেন লাইফ, মানে যারা স্বাধীনতা সংগ্রামী অবশ্যই ছিলেন, অবশ্যই সাধারণ মানুষ, অবশ্যই। তো তাদেরকে সম্মান জানানোর জন্য অনেক ভালো ভালো জায়গা আগরতলা শহরে আছে, বা আগরতলা শহরে অনেক বিউটিফিকেশনের কাজ হচ্ছে। তো ওখানে সরকার ঠিক করবে কোথায় করলে ভালো হয়। আমার ব্যক্তিগত মত যদি জিজ্ঞেস করেন, সেটাই ভালো হবে সবচেয়ে মিউজিয়াম, সবচেয়ে ভালো জায়গা, একসঙ্গে সবাই দেখতে একসঙ্গে। পারে। আর মূর্তিগুলো আমাদের যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের যারা একাডেমির যারা আছে বা সেক্রেটারি বা ওনারা বলেছেন যে এগুলি বিভিন্ন জায়গায় স্ক্যাটার্ডলি করা যাবে না, মানে যেহেতু একটা প্রজেক্টের আন্ডারে আছে, ঠিক। তো ওটাকে একটা জায়গায় করো, যাতে এই মূর্তিগুলি যারা দেখবেন নতুন প্রজন্ম, তারা যাতে সবগুলিকে একটার সাথে কোঅপারেট করতে, মানে একটা বুঝতে পারে যে বিষয়টা কি। তো ওই জিনিসটাকে মাথায় রেখে আমার মনে হয় মিউজিয়াম একটা ভালো জায়গা। আরেকটা জায়গা হতে পারে সেক্রেটারিয়েট বিল্ডিং এ এরিয়াতে অনেকগুলো জায়গা আছে, ওখানে ভালো অনেক মানুষ যায়, অনেক সারা ত্রিপুরার মানুষই আসে ওখানে। তো ওইটাও একটা ভালো জায়গা হতে পারে, অথবা হেরিটেজ পার্কও একটা ভালো জায়গা আছে, একদম ভালো বড় জায়গা আছে। আরেকটা জিনিস, মানে আপনার কি মনে হচ্ছে না যে আপনারা মূর্তিগুলি তৈরি করেছেন প্রায় নিখুঁত? আমি যতজনকে দেখেছি বা চিনেছি, ধরুন বীরেন দত্তকে খুব কাছে থেকে দেখেছি, সচিন্দ্রলাল সিংহকে খুব কাছে থেকে দেখেছি, ফলে এইদের যে ছবি টবি মোটামুটি আমরা বুঝতে পারছি। তাদের যদি জীবনীটা সঙ্গে দেওয়া থাকে, এটা বোধহয় আপনি যেটা বললেন মিউজিয়ামে দিলেই সম্ভব, এটা তো আপনারা করতে পারবেন না? আপনারা এরকম কি করলে ভালো হবে? নাহলে ইতিহাসটা তো জানতে পারবেন এলাকার। আমার মনে হয় সরকার যদি সিদ্ধান্ত নেয় অনেক কিছু করতে পারে, এবং সরকারের তো সদিচ্ছা আছে, এমন তো নেই যে সদিচ্ছা নেই, যথেষ্ট সদিচ্ছা আছে। তো সরকারের সদিচ্ছার বহিঃপ্রকাশ কিভাবে হয় সেটা ভবিষ্যৎ বলবে। আমার মনে হয় লেখা তো নিশ্চয়ই রাখবে, যদি যারাই ফিক্সিং করবে বা লাগাবে, তারা পাশে তো ওই ওনার সম্বন্ধে 2-4 লাইন গ্রানাইটে লিখে রাখবেই, এটা লেখাটাই স্বাভাবিক। কালকে যে মিছিল করলেন, এটা কি হঠাৎ করে ফেললেন না আগেই প্রস্তুতি ছিল? এটা আমরা প্রজেক্টটা পাঠাই। এই বছর হার ঘর তিরঙ্গাতে একটা প্রজেক্ট চলছিল, সারা ইন্ডিয়াতেই চলছিল, প্রতিটা একাডেমি বিভিন্ন রকম ভাবে করছে। আমাদের যে রিজনাল একাডেমি সেন্টারগুলি আছে, ওখানেও বিভিন্ন রকম প্রজেক্ট গেছে। তো আমি বোর্ডের মিটিং এ আমরা বলেছি যে আমাদের কাছে 45 জন আনসাং ফ্রিডম ফাইটার আছে, আমরা ওটাকে নিয়ে একটা ভাস্কর্য মিছিল করব, যে মিছিলটা মানুষকে সারা জাগাবে। নর্মালি তো আমরা অনেক কিছুই করি, এই ধরনের কাজ তো সবার কাছে নেইও। আমাদের জানা মতে মিনিস্ট্রি অফ কালচার এই প্রথমবার কোনো আনসাং ফ্রিডম ফাইটার নিয়ে এতগুলি ভাস্কর্য তৈরি করেছে। প্রথমবার ত্রিপুরাতেই হয়েছে, ইন্ডিয়াতে আর কোথাও এত বড় প্রজেক্ট হয়নি। হয়তো টাকার অঙ্কে খুব একটা বেশি কিছু না, কিন্তু এটার যে ইনার ইম্প্যাক্ট, ওইটা অনেক মানুষকে সারা জায়গায়। এবং এটা দেখে কালকের মিছিলের পরে অনেকগুলো অর্গানাইজেশন দেশের থেকে আমার কাছে ফোনও এসছে, ওনারা বলছেন যে ওনাদের কাছে ওইরকম অনেক আনসাং ফ্রিডম ফাইটার আছে, যে প্রজেক্টটা আমরা কিভাবে করলাম আমাদের থেকে গাইডলাইন নিতে চাইছে। আমি বললাম ঠিক আছে, নিশ্চয়ই গাইডলাইন আমরা দেবো, আমাদের তো কিছু অসুবিধা কিছু নেই। সারা দেশে যদি এই জাতীয় কাজ হয়, আমরা
নতুন প্রজন্মকে জানাতে পারবো যে কিভাবে ওনারা স্বাধীনতা আন্দোলনে মানুষকে পথ দেখিয়েছে। ঠিক 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 অনেকে সেলুলার জেলে ছিলেন, একদম। আমরা এখন জানিও না কারা ছিলেন। একদম মুষ্টিমেয় স্বাধীনতা সংগ্রামী বলতে আমরা 8-10 জনের নামই প্রমিনেন্টলি তা তো বটে, আর ওরা তো ঠিক করে দেবেন। আর সবচেয়ে বড় কথা, এই তথ্যগুলি তো আপনাদের কাছে আসতে হবে ছবি তাছাড়া পারবেন না। যেমন ত্রিপুরা সেনগুপ্ত একজন ছিলেন, ওনার এটা বোধহয় স্কাল্পচার আপনারা পাননি বা ছবিও পাননি, না, এই নাম পাননি। উনি কিন্তু মানে স্বাধীনতা সংগ্রামে এই চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় উনি কিন্তু ত্রিপুরার প্রথম শহীদ। আচ্ছা, এবং এটা অনেকেই হয়তো জানে না, হয়তো আমাদের কাছ থেকে আমরা শুনতে রিসার্চ করতে গিয়ে জেনেছি আমাদের জনজাতি অঞ্চলে যারা তখনকার সময় ছিলেন তারাও তো ওনাদের মধ্যে 3-4 জনের মূর্তি আমরা এখানে করেছি, ভাস্কর্য করেছি। হ্যাঁ, ওই মধ্যে ইয়ে বোধহয় আছে না, রতনমণি রিয়াং কি আছেন না? রতনমণি রিয়াং না, ইয়ে আছে ওই যারা আমাদের রাইকাচাক না, রায়কাচাক রায় কসমের কাহিনীটা, যেহেতু আমাদের প্রজেক্টটা ত্রিপুরার প্রেক্ষাপট হ্যাঁ। এবং স্বাধীনতা আন্দোলন আমরা ধরে নিয়েছি যে এটা আরো আমাদের- আগে 1700। হ্যাঁ, আমাদের স্বাধীনতার প্রেক্ষাপটটা আমরা নিয়েছি 700 বছরের আচ্ছা, ভারতের আচ্ছা, আচ্ছা, পরাধীনতাকে আচ্ছা, আমরা ঠিক, ঠিক, প্রাধান্য দিয়েছি। আচ্ছা আচ্ছা মুঘল পিরিয়ডটাকেও আমরা স্বাধীনতার প্রেক্ষাপটে ধরেছি, Correct. যেরকম ব্রিটিশ এরকম মুঘল আমাদেরকে দাবিয়ে রেখেছিল। তো ওই রায় কাচাক রায় কসমের এটা হচ্ছে আরেকটু আগে। বিষয়টা আমরা ওইখান থেকে ইন্সপায়ার হয়েছি যে হুম। ত্রিপুরাকে রক্ষা করতে হুম। মুঘল আক্রমণ থেকে ওনারা কিভাবে করেছেন, কামান চৌনিতে যে কামানটা কামানটা আছে। তো যদিও ইমাজিন, হুসেন শাহ তো যদিও এটা ইমাজিনারি ক্যারেক্টার, ওনাদের ছবি তো আর আমাদের কাছে কোথাও পাওয়া নেই। যায় না। এটা কি করেছেন আপনারা? করা হয়েছে। আচ্ছা, তারপর ধরুন হরিগঙ্গা বসাকের রিসার্চ ওয়ার্কে জানা গেছে যে উনি ত্রিপুরাকে ভারতের সাথে রাখার যুক্ত জন্য করার জন্য ওনার হ্যাঁ। বিশেষ ভূমিকা ছিল। ভূমিকা ছিল। তো এটা আমরা সাংঘাতিক। কজন জানি? তো আমরা রিসার্চ যারা করেছে তারাই জানি যে এটা কি বিষয় ছিল। তো হুম। এই বিষয়গুলো উঠে এসেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেহ প্রশাসন গুপ্তগুলি তো হ্যাঁ, পেয়েছেন, পেয়েছি। আপনারা সবই পেয়েছেন। এই বিষয়টা নিয়ে, সমস্ত বিষয়টা নিয়ে একেবারে লাস্ট একটা প্রশ্ন আপনার। এই প্রজেক্টটা করতে গেলেন, একটা উৎসাহ জেগেছে, পরবর্তী পদক্ষেপ কি ভাবছেন? দেখুন, আমরা তো আশাবাদী, যদি প্রজেক্টটা সঠিকভাবে এখানে ইমপ্লিমেন্ট করতেই হয়, আমাদের কাছে মূর্তিগুলো অ্যাভেলেবেল আছে। এখন আমরা সরকারের কাছে এগুলি পৌঁছে দিতে পারলেই আমাদের জন্য বেশি ভালো লাগবে এবং রাজ্যবাসী দেখতে পারবে, বিষয়টা সম্বন্ধে জানতে পারবে। তো ওই আর কি, সরকার এখন কি সিদ্ধান্ত নেয় বা অন্যান্য অনেকটা টাইম নিয়েছে সরকার, মানে 24 থেকে 25 চলে এলো, বছর আমরা খানেকের উপর। আমরা অনেকবার চেষ্টা করেছি আসলে। সরকার বিভিন্ন রকম ভাবে হয়তো চেষ্টাও করেছেন, কিন্তু হয়তো কোথাও কোনো একটা জায়গায় আটকে গেছে, হয়নি। ঠিক। আমরা তো আশাবাদী হয়ে যাবে, আশা করি। হ্যাঁ, এগুলি তো লাগানো যায় না। আমি যেটা বলছিলাম যে এর পরবর্তী পদক্ষেপটা কি, আপনারা পরবর্তী কোনো বড় মানে কর্মকাণ্ডে কি জড়াচ্ছেন? এই যে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে যে করলেন, এরপরে আপনাদের ললিত কলার কি প্রজেক্ট, এরপরে কি? ললিত কলা সাধারণত এই জাতীয় কাজ বিশেষ অনুষ্ঠানের কে মাথায় রেখেই করে। নর্মালি ললিত কলার কাজ এই জাতীয় কাজ না, ললিত কলার কাজ একটু ভিন্ন ধরনের। তো আমাদের যেহেতু স্বাধীনতা নিয়ে প্রতি বছরই কিছু না কিছু অ্যাক্টিভিটিস হয়, তো তো ওই হিসাবে ললিত কলা এই জাতীয় কাজ করেছিল। ভবিষ্যতে যখন এই জাতীয় প্রস্তাব আসবে, এরকম কোনো উৎসাহী কোনো একটা কনসেপ্ট ডেভেলপ হবে, তখন নিশ্চয়ই আমরা আবার জিনিসটা মিনিস্ট্রির কাছে বা আমাদের বোর্ড মিটিং এ নিয়ে আসবো। এই জাতীয় আরেকটা অন্যরকম প্রজেক্ট এসছে বা ভাবনা এসছে, যদি তখন সেই রকম ফান্ড অ্যাভেলেবেল থাকে বা করার মতো লোক সেইভাবে আমাদের অ্যাভেলেবেল করতে পারি, নিশ্চয়ই নতুন কিছু হয়তো হবে। এখন অবধি কোনো আমাদের নতুন সেই অর্থে কোনো ভাবনা নেই। খবরদার কথা নাকি এতক্ষণ সময় দিয়েছেন বলে আমাদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা যে কথা বলছিলাম যে স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ইতিহাস হয়তো লেখা হয়েছে, কিন্তু বাস্তব একটা মূর্তি বা ছবি এনে মানুষের সামনে তুলে ধরার কৃতিত্বটা অন্যরকম। এটা একটা নস্টালজিক আইডিয়া থেকে হয়, হঠাৎ করে মাথায় চেপে বসলো, করে ফেললাম, ঘটনাটা তা না। ভালোবাসা তো থাকবেই, দেশের প্রতি টান থাকবেই, সবাইয়েরই আছে, কম বেশি প্রত্যেকেরই আছে। শিশুরা যারা জেনে উদ্বুদ্ধ হবে দেশ সম্পর্কে, বই পড়ে সেটা হয় না, এই দেখে দেখে ভাববেন। এই সমস্ত মানুষরা তারা জন্মের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত দেশের জন্যই ভেবেছে। এই ভাবনাটা কারা ভাববে? ললিত কলা একাডেমি যে কাজটা করলেন, এই কাজটা একটা ইতিহাস হয়ে থাকবে। যে কথা বলছিলাম, যেমন উনি বলছিলেন যে তারা জীবনটা এখানে দিয়ে গেছে। বীরেন দত্ত এ রাজ্যের অনুপজাতি মানুষ
প্রথম এ রাজ্যের অনুপজাতি মানুষদের পক্ষ থেকে তিনি সংসদে প্রতিনিধিত্ব করেছেন প্রথম। অনেকের হয়তো পাওয়া যায়নি, দশরথ দেবও ছিলেন, তিনি প্রথম উপজাতি সাংসদ এই রাজ্য থেকে জিতে গিয়েছেন 52 সালে। যে কথা বলছিলাম ত্রিপুরা সেনগুপ্তের কথা, এটা পাওয়াই যায়নি, অনেক ক্ষেত্রে অনেক তথ্য পাওয়া যায়নি। আমাদের বলে দেওয়ার উদ্দেশ্য হয়তো তাদের মাথায় আবার জাগবে, তারা রিসার্চ ইউনিট একটা, তারা গবেষণার মধ্যেই থাকেন এই ললিত কলার ওরা, স্বাভাবিকভাবেই ওরা নিশ্চয়ই এটা নিয়ে ভাববেন। প্রসঙ্গক্রমে বলি, বিপ্লবী দল অর্থাৎ সূর্য সেনের সঙ্গে যারা যারা ছিলেন, গণেশ ঘোষ, অনন্ত সিং, ওদের সঙ্গে লড়াই করেছিলেন। সেই যে আমরা চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা ইতিহাসে পড়ি, সেখানে জালালাবাদ পাহাড়ে ব্রিটিশের সঙ্গে যে লড়াই হয়েছিল, সেই লড়াইতেই প্রথম একটা কমান্ডের উনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন এই ত্রিপুরা সেনগুপ্ত, যার ফলশ্রুতিতে সেখানে ব্রিটিশ যে সেনাবাহিনীর গুলিতে তিনি নিহত হন। সেই জায়গায় সাধারণভাবে যা বলা হচ্ছে, ব্রিটিশ সেনাবাহিনীর যারা লড়াই করেছেন সেটা হচ্ছে দুটো ফোর্স, সেটা একটা লাইট হর্স আর একটা হচ্ছে ইস্টার্ন ফ্রন্টিয়ার্স, তাদের বিরুদ্ধে উনি নেতৃত্ব দিয়েছিলেন এই ত্রিপুরা সেনগুপ্ত। তিনি এই রাজ্যের স্বাধীনতা সংগ্রামীদের ভেতরে প্রথম শহীদ হিসেবে চিহ্নিত আছে। এই তথ্য হয়তো অনেকের কাছেই নেই। আমরা হরিগঙ্গা বসাকের কথা উনি বললেন সুমন বাবু, যে ভারতবর্ষের সঙ্গে বাকি ভারতের, ত্রিপুরার সঙ্গে বাকি ভারতের যুক্ত হয়ে যাওয়ার যে চিন্তা ভাবনা, সেটা এখানে ছিলেন। রতনমণি রিয়াং, তিনিও স্বাধীনতার যুদ্ধের, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে ছিলেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছেন, উপজাতিদের যে রিয়াং বিদ্রোহ তাকে নেতৃত্ব দিয়েছিলেন। এরকম অনেক রয়েছেন। আমাদের এই রাজ্যের দেবপ্রসাদ সেনগুপ্তের কথা তারা মূর্তি বানিয়েছেন, বীরেন দত্তের কথা বলেছি। দেবপ্রসাদ সেনগুপ্ত এই রাজ্যের সঙ্গে, ভারতের সঙ্গে ত্রিপুরার যোগসূত্র হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন, জীবনটাই ওনার এভাবে গিয়েছে। দেবপ্রসাদ সেনগুপ্ত একটা ইতিহাস। শচীন্দ্রলাল সিংহ এই রাজ্যের প্রথম মুখ্যমন্ত্রী, তারও স্বাধীনতা সংগ্রাম রয়েছে এবং যুগান্তর দলের সঙ্গে উনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। দেবপ্রসাদ সেনগুপ্তও ছিলেন, অনুশীলন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। এরপরে আরো অনেকে রয়েছেন, সুখময় সেনগুপ্ত রয়েছেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এই জায়গায় দাঁড়িয়ে প্রভাত রায়, কানু সেন, যোগেশ চক্রবর্তী, সুকুমার ভৌমিক, অমূল্য মুখার্জি, নিকুঞ্জ পাল, শান্তিভূষণ নাগ, এরা প্রত্যেকে ত্রিপুরা রাজ্যের বাসী এবং উমেশ চন্দ্র শর্মা, অঘোর চক্রবর্তী থেকে শুরু করে অন্তত 30-32 জনের কথা আমরাই বলতে পারি, খোঁজ খবর নিয়ে জেনেছি। এবং শান্তিভূষণ নাগের কথা বলতে গেলে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের সময় তার মাথায় গুলি লেগেছিল, এই গুলি নিয়ে উনি পালিয়েছিলেন, পরবর্তী সময়ে ধরা পড়েন, বেশ কিছু দিনের জেল হয়। এবং বীরেন দত্তের কথা তো আপনারা শুনেইছেন, এই রাজ্যের প্রথম অনুপজাতি যিনি 1952 সালের নির্বাচনে সংসদ হয়েছিলেন এবং 1933 সালে গ্রেপ্তার হন, 1938 সালে মুক্তি পান। পরবর্তী সময় ত্রিপুরা রাজ্যের মন্ত্রিত্বও করেছেন, যোগেশ চক্রবর্তীও এই রাজ্যে মন্ত্রিত্ব করেছেন। শচীন্দ্রলাল সিংহের কথা বলেছি, সুখময় সেনগুপ্তের কথাও বললাম। ফলে ললিত কলা একাডেমি একটা নতুন দ্বার উদ্ঘাটন করলো, যেটা খেদের সঙ্গে বলতেই হয়। 2024 সালে তারা শেষ করেছেন কাজ, এখন পর্যন্ত এটা কিন্তু প্রকাশিত হয়নি। গতকালের মিছিল অনেক দরজা খুলে দিল, এটাই আশা করি। এবং আমাদের আশা নিশ্চিতভাবেই এই মূর্তিগুলি, এই যে প্রতিচ্ছবি মানুষের সামনে নিয়ে যাওয়া যাবে, এই ইতিহাসকে মানুষের ছোট ছোট পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার জন্য সরকার নিশ্চিতভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন, এই আশা ব্যক্ত করে আজকে আমাদের এই কার্যক্রম শেষ করছি। আমার সঙ্গে রয়েছেন, তিনি ক্যামেরা চালাচ্ছেন, তিনি আপনারা প্রত্যেকেই চেনেন, তার করণ রাজ দেববর্মন। ক্যামেরায় আমাকে সহযোগিতা করেছেন করণ রাজ দেববর্মন এবং ললিত কলা একাডেমির যারা আমাদের সহযোগিতা করেছেন প্রত্যেককে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে নমস্কার। তোমার পরে ঢাকাই মাথা, ও আমার দেশের মাটি, তোমার পরে ঢাকাই মাথা। তোমাতে বেশ সময়ের, তোমাতে
মাথা। পরে ঢাকাই মাথা। ওগো মা তোমার কোলে জনম আমার, মরণ তোমার বুকে। ও মা তোমার কোলে জনম